বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপে দারুণ সূচনা বাংলাদেশের। মামুনুলরা শ্রীলঙ্কাকে হারালো 4-2 গোলে। জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সেমিফাইনালের লক্ষ্য কোচ মারুফুলের। পার্টিকুলার প্রেশার না দেওয়ার জন্য আমি স্টেপ বাই স্টেপ গোল সেট করার জন্য চলে গেছি। তো আমার ফার্স্ট গোল ছিল ফার্স্ট ম্যাচ উইন করা। এখন আমার নেক্সট গোল সেমিফাইনাল কনফার্ম করা নেক্সট ম্যাচে। মামুনুলদের এমন জয়ে যশোর জুড়ে সমর্থকদের উল্লাস। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। স্ট্রাইকার সাখাওয়াত হোসেন রনির জোড়া গোলে লঙ্কানদের 4-2 গোলে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা। লাল সবুজদের হয়ে বাকি দুটি গোল করেন জাহিদ হোসেন ও নবীব নেওয়াজ জীবন। সুমন সরকারের তোলা ছবিতে যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন এস.এম. ইকবাল। একের পর এক সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ জাতীয় দলের জন্য এই ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর, একই সাথে নিজেদের সামর্থ্যের জানান দেয়ারও। তাই পাহাড় সমচাপ নিয়ে এদিন লঙ্কানদের মুখোমুখি হয়েছিল টিম বাংলাদেশ। খেলা শুরু হয়ে গেল আর বাংলাদেশ দল এমন ম্যাচে মামুনুলদের শুরুটা ছিল বেশ আগ্রাসী। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ সানানো বাংলাদেশ গোল করে এগিয়ে যায় ম্যাচের 17 মিনিটেই। জাহিদের ক্রস থেকে বাংলা সমর্থকদের আনন্দে ভাসান ফরোয়ার্ড সাখাওয়াত রনি। তবে স্বাগতিকদের সে আনন্দ হয় ক্ষণস্থায়ী। ম্যাচের 20 মিনিটে পেনাল্টি থেকে গোল করে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান মিডফিল্ডার এডিসন। এর 2 মিনিট পর আবারও লঙ্কানদের জালে বাংলার বল। এবার অবশ্য নায়ক জাহিদ। মামুনুলের কর্নার থেকে ডিবক্সের জটলায় বল পেয়ে বাংলাদেশকে এগিয়ে দেন এই উইঙ্গার। ম্যাচের বয়স তখন 40 মিনিট। বাংলাদেশের সমর্থকদের আবারও আনন্দের উপলক্ষ এনে দেন ফরওয়ার্ড নবীব নেওয়াজ জীবন। জাহিদের ক্রস থেকে করা এই গোলে 3-1 এগিয়ে থেকে বিরতিতে যায় মারুফুল হকের শিষ্যরা। বিরতি থেকে ফিরে কিছুটা খাপছাড়া ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। আর এই সুযোগে গোল করে ম্যাচের 51 মিনিটে ব্যবধান 3-2 করেন লঙ্কান মিডফিল্ডার সঞ্জিওয়া। ম্যাচের পুরো দ্বিতীয়ার্ধ জুড়ে ছিল শ্রীলঙ্কার আধিপত্য। তবে খেলার 86 মিনিটে গোলরক্ষক ডিফেন্ডারের ভুল বোঝাবুঝির সুযোগে রনি নিজের দ্বিতীয় গোল পূরণ করলে ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। ছিল শঙ্কা, সাথে উৎকণ্ঠাও। ব্যর্থতার বৃত্তে থাকা বাংলাদেশের বঙ্গবন্ধু গোল্ড কাপের শুরুটা কেমন হয় এ নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে মামুনুলদের শুরুটা হয়েছে জয় দিয়েই, যা পরবর্তী ম্যাচগুলোতে দলের আত্মবিশ্বাস বাড়াতে প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। যশোর শামসুল হুদা স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ। প্রথম ম্যাচে ভালো খেলে জয় তুলে নেওয়াই ছিল প্রাথমিক লক্ষ্য। এর পরের ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের কোচ মারুফুল হক। পরবর্তী ম্যাচে আরো ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করলেন স্ট্রাইকার সাখাওয়াত হোসেন রনি। অন্যদিকে ফিটনেস ও স্বাগতিক হবার সুবিধাকে পুরোপুরি কাজে লাগিয়ে বাংলাদেশ এই ম্যাচ জিতেছে বলে মনে করেন শ্রীলঙ্কার কোচ সাম্পাত পেরেরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তারা। খেলা শুরু হয়ে গেল আর বাংলাদেশ সাফে ব্যর্থতার পর কিছুটা ভিন্ন চেহারার বাংলাদেশকে দেখলো যশোরের ফুটবল প্রেমীরা। আক্রমণাত্মক, গোছালো এবং পাসিং ফুটবল খেললেও তা যে পুরোপুরি নিখুঁত ছিল তা কিন্তু বলা যাবে না। তবে ধ্বংসস্তূপের মাঝখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা মাঠের লড়াইয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে মামুনুলরা, সেটি কিন্তু স্পষ্ট। তিনি কিন্তু মাঠের মধ্যে রাখতে পারেন। সাফের ব্যর্থতার পর প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে দলের মনোবলকে চাঙ্গা করাই ছিল প্রাথমিক লক্ষ্য। পাশাপাশি দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সেমির টিকিট নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশের কোচ মারুফুল হক। সেই সাথে দলের জয়ের নায়ক জোড়া গোল করা স্ট্রাইকার সাখাওয়াত হোসেন রনি জানালেন দর্শকদের সমর্থনের জন্য জয় পাওয়া সহজ হয়েছে। একটা ভালো করার তাড়না ছিল খেলোয়াড়দের ভিতরে, সেটা আমি প্রথম সেশন থেকে দেখেছি এবং এই জন্য আমি পার্টিকুলার প্রেশার না দেওয়ার জন্য আমি স্টেপ বাই স্টেপ গোল সেট করার জন্য চলে গেছি। তো আমার ফার্স্ট গোল ছিল ফার্স্ট ম্যাচ উইন করা। এখন আমার নেক্সট গোল সেমিফাইনাল কনফার্ম করা নেক্সট ম্যাচে। আশা করি আজকের ভুলগুলো নিয়েও কালকে ট্রেনিং হয়তো কাজ করবে এবং নেক্সট ম্যাচে সেই ভুলগুলো আরো কমানোর জন্য চেষ্টা করবে। মন থেকে ধন্যবাদ দিতে চাই যশোরবাসীকে। ওনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমরা পারছি না তারপরেও ওনাদের যে সাপোর্টটা, ওনাদের আওয়াজটা কানে লাগে, মানে মন থেকে চলে আসে যে ট্রাই করি, ওদের জন্যই ট্রাই করি। অন্যদিকে ফিটনেসের দিক থেকে বাংলাদেশের ফুটবলাররা শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ছিল। সেই সাথে স্বাগতিক হবার সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পেরেছে বাংলাদেশ, এমনটাই মনে করেন লঙ্কান কোচ।
আসলে বাংলাদেশ দলের প্রত্যেক ফুটবলারই ফিটনেসের দিক থেকে আমাদের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। তারা আমাদের চেয়ে গোছানো ফুটবল খেলেছে। আমরা প্রথম দিকে ম্যাচে কিছুটা ছিলাম, কিন্তু পরবর্তীতে নিজেদের স্বাভাবিক খেলাটাও ধরে রাখতে পারিনি। স্বাগতিক হওয়ার সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে ম্যাচটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দল কিন্তু প্রতিপক্ষের মারুফুলের শিষ্যদের ঘুরে দাঁড়ানোর এই যাত্রা অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা করেন এদেশের ফুটবল প্রেমীরা। 2 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। বাংলাদেশের এমন জয়ে উৎসবের নগরীতে পরিণত হয়েছে গোটা যশোর শহর। ম্যাচ শেষে নেচে গিয়ে নিজেদের জয়োল্লাস প্রকাশ করেছেন খেলা দেখতে আসা ফুটবল সমর্থকরা। তাদের প্রত্যাশা বাংলাদেশের জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল পর্যন্ত। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন ফুটবল ফেডারেশন। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট যশোরের মাটিতে, তাও আবার উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। তাই এই ম্যাচকে ঘিরে পুরো যশোরবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যদিও গেলবারের তুলনায় এবার দর্শক উপস্থিতি ছিল বেশ কম, যার পেছনে কারণ হিসেবে অনেকেরই অভিযোগ ছিল টিকিট স্বল্পতার দিকে। তবে যারা ম্যাচ উপভোগ করেছেন, দিন শেষে তাদের হাসিটা ছিল বেশ চওড়া। যেমন খেলছে আমাদের পুরো বাংলাদেশ পুরো আনন্দিত। প্রথমে বাংলাদেশে খেলা যে জিতছে, এটা আমাদের কাছে অনেক বড় জয়। আজকে দেখে আমরা মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ আজকে সফল হয়েছে বাংলাদেশ ফুটবল টিম নিয়ে। আমরা টোটালি সব জায়গাতেই চ্যাম্পিয়নের মতো খেলছি। আমরা চাই যে গোল্ড কাপটা আমরাই জিতবো। প্রথমে আমরা টিকিট পাইনি, পরে খুব কষ্ট করে আমাদের টিকিট অর্জন করতে হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খেলা হয়েছে, যার কারণে এবার দর্শকের সংখ্যা অনেক কম, সবাইকে টিকিট কেটে ঢুকতে হয়েছে। এদিকে বাংলাদেশের এমন জয়ে স্বস্তির বাতাস বইছে ফুটবল ফেডারেশনেও, যেখান থেকে অনুপ্রেরণা নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের সামনের ম্যাচগুলোতে মামুনুলরা আরো ভালো খেলবে বলে প্রত্যাশা বাফুফের এই ঊর্ধ্বতন কর্মকর্তার। প্রত্যেকে তার 100% দেওয়ার চেষ্টা করেছে, কারণ এই যশোরের যে সাপোর্টার সবাই এটার সাথে ছিল। সব মিলে আমি বলবো ফার্স্ট ম্যাচটা সব কিছু দিক দিয়ে, টুর্নামেন্টের দিক দিয়ে আই থিঙ্ক আমরা ভালোই পার করেছি। 4-2-তে জিতেছি, কনফিডেন্সটা আবার ফেরত আসবে। আর তাছাড়া প্লেয়ারদের মধ্যে একটা আমরা দেখেছি যে তাদের যে ওই টুর্নামেন্টে খারাপ করার, এইটা সবসময় তারা চেষ্টা করছে একটা ভালো কিছু করে দেখানোর। আই ফিল দ্যাট, আমার মনে হয় যে এই টুর্নামেন্টে এই টিম নেক্সট ম্যাচগুলো আরও ভালো করবে। আগামী 12 জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালয়েশিয়ান ক্লাব ফেলডা ইউনাইটেডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এস এম ইকবাল, সময় সংবাদ, যশোর। দেখছেন খেলার সময়। স্মার্টফোন নেটওয়ার্ক। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। এদিকে শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়া ও নেপাল। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2:45টায়। এই গ্রুপের লড়াইয়ে মাঠে নামার আগে শুক্রবার বিকেলে যশোর পুলিশ লাইন মাঠে অনুশীলন করে মালয়েশিয়া দল। তবে এদিন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দেখতে যাওয়ায় নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর বিকেল 4টায় অনুশীলনে নামে তারা। এই ম্যাচ শেষেই ঢাকায় ফিরবে দলটি। তারপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন মালয়েশিয়া। এর আগে ভোরে নেপাল দলও অনুশীলন করে। শুক্রবার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ অলিম্পিক দলের ব্যানারে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলও। এই দলের দায়িত্বে থাকা কোচ গঞ্জালো মরেনো জানিয়েছেন, গোল্ড কাপ নয়, এসএ গেমসের প্রস্তুতি এই দলের মূল লক্ষ্য। আর খেলোয়াড়দের লক্ষ্য দেশের ফুটবলে ভালো কিছু উপহার দেয়া। কমলাপুরে শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এক ঝাঁক ফুটবলার ব্যস্ত অনুশীলনে। কোচ গঞ্জালো মোরেনোর অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব 23 নিজেদের প্রস্তুত করছে বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য। লক্ষ্যটা শিরোপা না হলেও ঢাকায় নিজেদের শেষ অনুশীলনে ফুটবলাররা মনোযোগী ছিলেন নিজেদের দুর্বলতা ও শক্তিমত্তা আরও একবার ঝালিয়ে নিতে। অনূর্ধ্ব 19-এর হয়ে আলো ছড়ানো মান্নাফ রাব্বি আছেন এই অলিম্পিক দলে, আরও আছেন অভিজ্ঞ রেজাউল। সাম্প্রতিক সাফ চ্যাম্পিয়নশিপে হতাশা ভুলিয়ে ফুটবল প্রেমীদের ভালো কিছু উপহার দেওয়াটাই তাদের মূল লক্ষ্য। পরিকল্পনা আমাদের পুরনো সবকিছু ভুলে নতুন কিছু বাংলাদেশের জন্য উপহার দেয় আর কি। আর যেহেতু আমার নিজের ডিস্ট্রিক্টে খেলা, আমার ঘরের মাঠে খেলা, তো অবশ্যই ভালো কিছু করে দেখানোর ইচ্ছা আছে। আশা করবো যে ভালো কিছু করার আর কি। তবে প্রথম ম্যাচটাই আমাদের ইম্পর্টেন্ট বেশি। ওই ম্যাচটা জিততে পারলে সেমিফাইনাল যাওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। অন্যদিকে স্প্যানিশ কোচ গঞ্জালো মোরেনো জানালেন, মূলত এসএ গেমসের জন্যই তৈরি হচ্ছে দলটি। খেলোয়াড়দের বোঝাপড়ায় সন্তুষ্ট তিনি। দলের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়া গেমসে ভালো করা। সে লক্ষ্যে দল অনেকটাই প্রস্তুত। গোল্ড কাপের ফলাফলটা মুখ্য নয়, তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো ফলাফল তরুণদের আত্মবিশ্বাস যোগাবে। আর বাফুফের হয়ে দেশের বয়সভিত্তিক দলগুলো পর্যবেক্ষণ করা সাবেক ফুটবলার ও কোচ হাসানুজ্জামান খান বাবলু আশাবাদী বাংলাদেশ অলিম্পিক দলটি নিয়ে। মূল শক্তির জায়গা হচ্ছে যে এটা একটা বঙ্গবন্ধু কাপ আমরা টুর্নামেন্ট খেলছি, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের এসএ গেমস।
এসএ গেমসে আমাদের মূল ন্যাশনাল টিম থেকে 7 জন প্লেয়ার জয়েন করবে এই টিমের সাথে। স্বাভাবিকভাবেই আমি মনে করি এটা জাতীয় দলের চেয়ে অনেক শক্তিশালী দল হিসাবে এটা, এবং ইন ফিউচারে আমি মনে করি যে এটাই মূল জাতীয় দল হিসাবে আত্মপ্রকাশ করবে। শনিবার যশোরের উদ্দেশ্যে রওনা করে 10 জানুয়ারি বাহরাইনের বিপক্ষে খেলবে বাংলাদেশ অলিম্পিক দল। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। বাবা হবার মুহূর্তে প্রিয় সন্তান ও স্ত্রীর পাশে থাকতে পারেননি তিনি, কারণ ওই সময় বাংলাদেশের হয়ে ক্রিকেটে যুদ্ধের ময়দানে লড়ছিলেন প্রতিপক্ষের বিপক্ষে। আমাদের দুইজনেরই একটা আলাদা রকম প্ল্যানই ছিল যে এই টাইমটা আমরা একসাথে থাকবোই, সেটা যে অবস্থায় থাক, বাট হয় নাই, আল্লাহ ইচ্ছা ছিল না হয়তো এই কারণে। হ্যাঁ দর্শক, তিনি আর 10 জন বাবার মতো নন, তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সংবাদের পরের অংশে জানবো তার সাকিবের বাবা হবার অনুভূতির গল্প। যশোরে সংবাদকর্মীদের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। পুলিশ জানায়, বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর সংগ্রহ শেষে প্রেস ক্লাবে যাওয়ার সময় বেসরকারি একটি টিভি চ্যানেলের গাড়ির সাথে অপর একটি গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনার জের ধরে টিভি চ্যানেলের গাড়ির চালক ও ক্যামেরা পার্সন সহ রিপোর্টারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে গাড়ির মালিক সহ কয়েকজন দুর্বৃত্ত। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় সাংবাদিকরা। পরবর্তীতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে যশোরের ম্যাচের খবর বর্জনের হুঁশিয়ারি দেন তারা। পুলিশ অবশ্য এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। ওদের একটা গাড়ি আমার লাগাই দিচ্ছে, লাগাই দেওয়ার পর আমি বললাম, ওরা গাড়িটা না চলে যাইতেছে, পর আমি দূরে গাড়ি দৌড়ছি, বললাম ভাই একটা ফয়সালা করে দিয়ে আপনারা চলে যান। এ বইলা মানে আমার মানে এই কেন গাড়ি থামাইলাম, এর জন্য আমার মাইট শুরু করছে, গাড়িতে টাইনা এসে নামায়া। ওই গাড়িতে 3-4 জন ছিল, আর ওই পাশে ওদের অফিস, ওই অফিস থেকে আরো কিছু লোক বের হয়ে এসে আমাদের টোটালে আমাদের অ্যাটাক করেছে, অ্যাটাক করে আমাদের নিয়ে যাচ্ছিল। আমার সহকর্মী রিপনের 2টি মোবাইল, আমাদের গাড়ির চালক আলাউদ্দিন তার পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সন্ত্রাসীরা অহেতুক হামলা করেছে এবং মারাত্মকভাবে জখম করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। তাৎক্ষণিক আমরা মিছিল করেছি এবং আমরা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছি যে আগামীকাল 11টার মধ্যে যদি এই সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয় তাহলে আমরা খেলার নিউজ বয়কট করতে বাধ্য হব। এই ঘটনার সঙ্গে যে জড়িত তাকে তাদের মধ্যে আমরা একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাবা হবার মুহূর্তে প্রিয় সন্তান ও স্ত্রীর পাশে থাকতে পারেননি, কারণ ওই সময় বাংলাদেশের হয়ে ক্রিকেট যুদ্ধের ময়দানে লড়ছিলেন প্রতিপক্ষের বিপক্ষে। তবে দেশের হয়ে খেলার কারণে খুব একটা আক্ষেপ নেই সাকিব আল হাসানের। সময় সংবাদকে সাকিব আরও জানান, সন্তানের প্রিয় মুখ দেখে সব আক্ষেপ ভুলে গেছেন খুশি আর আনন্দে। দর্শক, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকারের 3 পর্বের রিপোর্টে প্রথম পর্বে বাবা সাকিবের বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। গেল বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পৃথিবী আলো করে আসবে সাকিবের প্রথম সন্তান। প্রিয় মুখখানি দেখবেন, থাকবেন স্ত্রীর পাশে। কিন্তু সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজন করে। প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে ক্রিকেট যুদ্ধের ময়দানে, তাই সন্তান সম্ভবা স্ত্রীকে 7 সমুদ্র 13 নদীর ওপারে রেখে ফিরে আসেন দেশের মাটিতে। 7 নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেই ওয়ানডে ক্যারিয়ার সেরা 5 উইকেট শিকার করে রাখেন দেশের জয়ের বড় অবদান। তার একদিন পরেই দূর থেকে পেলেন সুখবর। তবে সে আক্ষেপ কি কখনো মেটে? বাচ্চা হওয়ার টাইম, কারণ এটা একটা স্পেশাল মোমেন্ট, এটা লাইফে হয়তো 1 বার 2 বার 3 বার এরকমই আসে সাধারণত একজনের মানুষের লাইফে। কষ্ট পেয়ে লাভ নাই। হ্যাঁ, অবশ্যই খারাপ লাগছে। আমি মিস করছি তাতে না, যত খারাপ লাগছে যেভাবে আমার ওয়াইফ এক্সপেক্ট করতেছিল যে আমি ওই টাইমটাতে ওর সাথে থাকি, প্লাস দেখাটাও একটা মানে এটা আমাদের দুইজনেরই একটা আলাদা রকম প্ল্যানই ছিল যে এই টাইমটা আমরা একসাথে থাকবোই, সেটা যে অবস্থায় থাক, বাট হয় নাই। ছোট্ট সেই সন্তানটি এখন ধীরে ধীরে বেড়ে উঠছে। পিতা হিসেবে তার কাছে থাকা তীব্র আগ্রহটাকে মুড়ে রাখতে হয় তাই
পেশাদারিত্বের চাদরে। মজা লাগে, মজা লাগে। ওর ছবি দেখলেই হাসি চলে আসে। যখন যেহেতু এখন আমি নাই, চলে আসছি, তো ওর ছবি দেখলে হাসি লাগে। ওর আম্মার সাথে যখন কথা বলি তখন দেখা যাচ্ছে স্কাইপে ওকে দেখতেছি, কিংবা ও ছবি পাঠাচ্ছে। তো এগুলো দেখলে যে আলাদা রকম একটা মজা, আসলে এই ফিলিংসগুলো বলে বোঝানোটা খুব মুশকিল। এখনো দেশের মানুষ আর সাকিব ভক্তরা দেখেনি রাজকন্যার প্রিয় মুখ, তবে সাকিব ও শিশিরের পরিকল্পনায় আছে ঘটা করে তাকে সবার সামনে আনার। মানে ওর ছবি কোথাও যায়নি কিংবা কোথাও পাবলিশড হয়নি, আমরাই এটা চাচ্ছি না যে মানে এত তাড়াতাড়ি পাবলিশড হোক। যখন আমাদের কাছে মনে হবে যে রাইট টাইম, অবশ্যই ওই টাইমে সবকিছুই জানানো হবে। আমার ওয়াইফই আর কি ওই ভালো বলতে পারবে যে আসলে কখন আসবে, বাট জানি না, হয়তো ম্যাক্সিমাম 8-2 মাস। জানা গেছে সাকিবের কন্যা সন্তানের নাম রাখা হয়েছে এলাইনা হাসান অব্রি। সো আমার প্ল্যানটা ওইভাবেই আছে, অনেক বড়। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। শনিবার লা লিগায় পৃথক ম্যাচে লড়বে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এফএ কাপে মাঠে নামছে 3 জায়ান্ট, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। এবং ফুটবল বিশ্বকাপের 100 বছর পূর্তি উপলক্ষে 2030 সালে যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা ও উরুগুয়ে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে অংশ নিতে এখন খুলনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও ফরম্যাটটা টি-20 বলেই সাবধানী টাইগাররা। তবে 2015 সালের মতো 2016 শুরুটাও ভালো করার প্রত্যয় ব্যক্ত করলেন ওপেনার তামিম ইকবাল। শুক্রবার সকালে খুলনা যাওয়ার পথে যশোর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান হার্ড হিটার এই ব্যাটসম্যান। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ বলেই কিনা টাইগারদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি। টাইগাররা গত বছরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান এবছরও। তাই এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র মতো বড় আসরের আগে মাশরাফি মুশফিকদের প্রস্তুতির পাল্লাটা ভারী করতেই ভিন্ন মাত্রা পেয়েছে সিরিজটি। আমাদের 2015 মাশাআল্লাহ খুব ভালো গিয়েছিল, আর 2016-তে এই প্রথম সিরিজ জিম্বাবুয়ের সাথে আমরা যেভাবে 2015 শুরু করেছিলাম, আমরা চাবো যে 2016টা এভাবেই স্টার্টিং হোক। আর ওয়ার্ল্ড কাপের জন্য এটাই সবচেয়ে ভালো প্রিপারেশন আমাদের জন্য। তো এই 4টা ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, আর আশা করবো যে আমরা খুব ভালোভাবে খেলব। গেল বছরের মতো নতুন বছর জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা। টি-20 ফরম্যাটে প্রতিপক্ষকে সমীহ করেও চীনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের প্রত্যয় জানালেন টাইগার ওপেনার তামিম ইকবাল। টি-20 ক্রিকেটে সব টিমই 19-20, আর জিম্বাবুয়ে অবশ্যই ভালো টিম টি-20-তে। আমাদের বেস্টে থাকতে হবে ওদেরকে হারাইতে হইলে, আর আমরা তাই নিয়ে প্ল্যানিং করছি। আমাদের কালকে কিছু প্র্যাকটিস ম্যাচ আছে, আমরা টিম প্ল্যান করে ইনশাআল্লাহ যখন ওদের সাথে ফার্স্ট ম্যাচ খেলবো, তা আশা করি আমরা পুরোপুরিভাবে প্রিপেয়ার থাকবো। খুলনায় বিমানবন্দর না থাকায় যশোর থেকে সড়ক পথে খুলনায় পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রাইড চ্যালেঞ্জ রান এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে মিনি স্কাই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আলী আকবর। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি ও বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম সহ অনেকে। এভারেস্ট একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন প্রায় 250 রানার। 42 মিনিটে 10 কিলোমিটার পথ অতিক্রম করে ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন গৌরীপুরের রানার ফরিদ আহমেদ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই অনুষ্ঠানের যারা প্রাণ, তারা হলেন আপনারা যারা দৌড়েছেন আজকে চিনি, এই দেশবাসী চিনি। সুতরাং সেইখানে আমরা একটা ম্যারাথন তিনি হচ্ছেন রতন সরকার। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ, আসলে এই ধরনের উদ্যোগ আগে কখনো হয়নি। এই ম্যারাথনের মাধ্যমে আসলেই মানুষকে, বিশেষ করে তরুণদেরকে উজ্জীবিত করবে। এর মাধ্যমে আমরা খুবই সুন্দর একটা দেশ গড়তে পারবো, এবং ইতিবাচক মন মানসিকতা সম্পন্ন ছেলে মেয়েদেরকে তৈরি করতে পারবো যারা দেশ গড়ার অংশ নেবে। রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। 9 জানুয়ারি থেকে শুরু এই টুর্নামেন্ট চলবে 15 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশে বাস করা যে কোনো দেশের নাগরিক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। 9 জানুয়ারি টুর্নামেন্ট শুরুর দিন সকালে খেলোয়াড়দের সাইন ইন শেষে ড্র অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট কমিটির আশা, প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ থেকে আসা প্রায় 200 খেলোয়াড়। রমনা টেনিস কমপ্লেক্সে খেলা শুরু হবে প্রতিদিন সকাল 9টায়, একটানা চলবে বিকেল 5টা পর্যন্ত। এসএ গেমসের আগে ঘরোয়া এই প্রতিযোগিতায় খেলবে 6 জন টেনিস খেলোয়াড়। এবার আসি আমাদের বাংলাদেশের একটা হার্টের ভিতরে আমাদের খেলোয়াড়দের
দেশের বাইরের ক্রিকেটের খবর। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অন্ধ্রপ্রদেশের একটি আদালত। 2013 সালে হিন্দুদের দেবতা বিষ্ণু রূপে ধোনিকে উপস্থাপন করা হয় একটি বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে। সেখানে ধোনির অনেকগুলো হাতের একটিতে জুতো ধরে থাকায় ঘটে বিপত্তি। এ কারণে ধোনির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়। মামলা দায়ের করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা শ্যাম সুন্দর। এ প্রেক্ষিতে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর আদালতে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওয়ানডে অধিনায়ক ধোনি বর্তমানে সিরিজ খেলতে ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়ায় আছেন। তবে আগামী 25 ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে তাকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন আদালত। চলতি বছর এপ্রিলে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার গতি তারকা মিচেল স্টার্ক। কিন্তু গণমাধ্যমের খবরে বলা হয়েছে তাকে আইপিএল খেলতে ছাড়পত্র নাও দিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরি আক্রান্ত স্টার্ক গোড়ালিতে অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়া আছেন। টি-20 বিশ্বকাপের আগে সুস্থ হওয়ার সম্ভাবনাও কম। কিন্তু স্টার্ক জানিয়েছেন মাঠে ফিরতে সুনির্দিষ্ট কোনো সময় রেখা না থাকলেও এপ্রিলে আসন্ন আইপিএল এর আগে সুস্থ হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। সেই সাথে 22 গজের উইকেটে আবারও গতির ঝড় তুলতে উন্মুখ হয়ে আছেন 46 ওয়ানডে, 25টি টেস্ট ও 20টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলা স্টার্ক। ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচ সিরিজের শেষ 2 টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন ডেল স্টেইন। গোড়ালির ইনজুরিতে পড়ে পরের টেস্টে খেলবেন না আরেক পেসার ভ্যান ফিল্যান্ডার। এদিকে হাশিম আমলার অধিনায়কত্বের পদ থেকে অবসর নেয় প্রোটিয়াদের নেতৃত্ব দায়িত্বে থাকবেন এভি ডিভিলিয়ার্স। এদিকে 3 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 5 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বাহাতি ওপেনার অ্যারন ফাঙ্গিসও বাদ পড়েছেন, আর ওডিআই স্কোয়াডে ফিরেছেন ব্যাটসম্যান রাইলি রুশো। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান দলের কোচের দায়িত্বে থাকছেন ওয়াকার ইউনুস। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 2 বছরের চুক্তি অনুযায়ী আগামী মে পর্যন্ত বোর্ডের সাথে মেয়াদ আছে ওয়াকারের। কিন্তু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর জুনে ইংল্যান্ড সফর পর্যন্ত দায়িত্বে থাকছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তবে টিম ম্যানেজমেন্টের মেয়াদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পিসিবি প্রধান শাহরিয়ার খান। ইংল্যান্ড সফরে 4 টেস্ট, 5 ওয়ানডে ও একটি টি-20 খেলবে পাকিস্তান। চলে যাচ্ছে ফুটবলের খবরে। লা লিগার খবর। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা মুখোমুখি হবে রেলিগেশন অঞ্চলে ঘুরপাক খাওয়া গ্রানাডার। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 9টায়। অন্যদিকে নতুন কোচ জিনেদিন জিদানের পরিকল্পনায় প্রথম মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে মাদ্রিদিস্তানের প্রতিপক্ষ দেফির্তু লা করুনা। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 1টায়। সমান তালে চলছে পক্ষে বিপক্ষে যুক্তির লড়াই। খেলোয়াড় হিসেবে কিংবদন্তি মানলেও অনেকের মনেই রয়েছে কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন। বিশ্বের অন্যতম সেরা তারকাবহুল জায়ান্ট ক্লাবের দায়িত্বের সাথে বাড়তি পাওনা হিসেবে কপালে জুটেছে লিগ শিরোপার লড়াইয়ে ফেরার কণ্টকময় পথ। বলছিলাম রিয়াল মাদ্রিদের সদ্য নিযুক্ত ফরাসি কোচ জিনেদিন জিদানের কথা। বি দল থেকে 1 লাফে মূল দলের দায়িত্ব পাওয়া জিদানের পরিকল্পনায় প্রথম সান্তিয়াগো বার্নাবুতে দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হবে মাদ্রিদিস্তানরা। দানি কারভাজালের পুরনো ইনজুরির সাথে যোগ হয়নি নতুন কোনো নাম। দুর্দান্ত ফর্মে রয়েছেন রোনালদো, বেল, বেনজেমা। আর শিরোপার লড়াইয়ে ফিরতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দ্য হোয়াইটদের প্রেরণা দেপোর্তিভোর বিপক্ষে 41 দেখায় 75টি গোল নিয়ে 21টি জয়ের পরিসংখ্যান। অন্যদিকে ইনজুরিমুক্ত সফরকারীদের দুশ্চিন্তার নাম বার্নাবু মাঠ। কারণ রিয়ালের এই ঐতিহাসিক মাঠে এখন পর্যন্ত 30 ম্যাচে মাত্র 1টি জয় পেয়েছে তারা। এদিকে দিনের অপর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ রেলিগেশন অঞ্চলে ঘুরপাক খাওয়া গ্রানাডা। গেল মৌসুমে 5টি শিরোপাজয়ী কাতালানদের লক্ষ্য টেবিলের শীর্ষ স্থান। আর তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে জয়টা আরো সহজ করতে মেসি, নেইমার ও সুয়ারেজদের সাথে যোগ দিচ্ছেন আর্দা তুরান ও অ্যালেক্সি ভিদাল। বাড়তি পাওনা হিসেবে রয়েছে গ্রানাদার বিপক্ষে গেল 9 ম্যাচে 8টি জয়ের পরিসংখ্যান। অন্যদিকে ইনজুরি মুক্ত হলো বিপাকে রয়েছে সান্দোভালের শিষ্যরা। সফরকারী হিসেবে গেল 8 ম্যাচে মাত্র 1টি জয় পেয়েছে গ্রানাডা। আর জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে হার মানলে রেলিগেশনে ফাঁদে পড়তে পারে দলটি। শায়লা পারভিন, সময় সংবাদ। ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী আসর এফএ কাপের 3য় রাউন্ডের খেলায় শনিবার মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। রাত 9টায় এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। একই সময় ম্যান সিটি লড়বে নরউইচ সিটির বিপক্ষে। আর রাত 11:30টায় ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেডের।
প্রিমিয়ার লিগে সোয়ানজি সিটির বিপক্ষে 2-1 গোলের জয়ে ওল্ড ট্র্যাফোর্ডে যেন ফিরে এসেছে কিছুটা স্বস্তি। এবারে মিশন এফএ কাপ। ইংলিশ ফুটবলের এই ঐতিহ্যের লড়াইয়ে 11 বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড। ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডের সাথে শেষ দেখা হয়েছিল 2007 সালে। সে ম্যাচে 2-0 গোলের জয় তুলে নেয় রেড ডেভিলরা। আর শেষ 5 ম্যাচে ব্লেডসের বিপক্ষে হারের মুখ দেখেনি ইউনাইটেড। বস লুই ফন হাল তাই মূল একাদশের বেশ কজনকে বিশ্রাম দিতে পারেন। মাঠে নামতে পারে হেসি লেনেগার্ড ও আন্দ্রে পেরেইরার মতো তরুণরা। বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। প্রিমিয়ার লিগ ও ইউরোপিয়ান ফুটবলে বেশ ভালো সময় কাটাচ্ছে আর্সেন ওয়েঙ্গার শিষ্যরা। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গানাররা তাই ফুরফুরে মেজাজেই এমিরেটস স্টেডিয়ামে লড়বে সান্ডারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে মাত্রই ক্যাপিটাল ওয়ান কাপে এভারটনের কাছে হারের মুখ দেখেছে ম্যান সিটি। তাই দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে মরিয়া ম্যানুয়েল পেলেগ্রিনি। শেষবার 2010-11 মৌসুমে এফএ কাপ জেতা ম্যানচেস্টার সিটি লড়বে নরউইচ সিটির বিপক্ষে। দুদলের শেষ 11 দেখায় নরউইচের জয় মাত্র একটিতে। তবুও নরউইচকে কোনোভাবেই হালকাভাবে নেবেন না ম্যান সিটি বস ম্যানুয়েল পেলেগ্রিনি। আকাশী নীল ম্যানেজারের পদে হুমকি হিসেবে আসছেন বার্সা বায়ার্নের হয়ে বিশ্ব মাতানো পেপ গার্দিওলা। রায়হান মাসুদ, সময় সংবাদ। এদিকে আজ রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে সেন্ট জেমস পার্কে লিভারপুল মুখোমুখি হবে এক্সটার সিটির। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় আজ রাত 1:55 মিনিটে। কদিন আগেই ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে স্টোক সিটিকে 1-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসে এগিয়ে আছে লিভারপুল। এছাড়া নিজেদের শেষ 5 ম্যাচের 3টিতে জয় আর দুদলের একবারের দেখায়ও জয় আছে অলরেডদের। তবে পরিসংখ্যান বা আত্মবিশ্বাসে এগিয়ে থাকলেও ইনজুরির কারণে অনেকটা পিছিয়ে থাকবে ইউর্গেন ক্লপের শিষ্যরা। কারণ দলের নির্ভরযোগ্য ফুটবলার ফিলিপ কৌতিনহোর পাশাপাশি জর্ডান অ্যাবে, ডেজান লোভরিন ও কোলো তোরেকে পাচ্ছে না অতিথিরা। তাই মূল একাদশ সাজাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে ক্লবকে। তারপরও জয়ের লক্ষ্যে মাঠে নামবে লিভারপুল। ফরাসি লিগ ওয়ানের খবর। ঘরের মাঠে আবারও ঝলক দেখাতে প্রস্তুত লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। টেবিলের 16 নম্বর দল বাস্তিয়ার বিপক্ষে লিগের 20তম ম্যাচে মুখোমুখি হবে পিএসজি। পার্ক দেস প্রিন্সেসে দুদলের ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 1টায়। পার্ক দেস প্রিন্সেসে বাস্তিয়ার বিপক্ষে মাঠে নামার আগে পিএসজির পরিসংখ্যানটা বেশ ভালো। লিগের 19 ম্যাচে 16 জয় আর 3 ড্রয়ে 51 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এছাড়া আগের মৌসুম মিলিয়ে লিগে টানা 28 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আছে লরা ব্লার শিষ্যদের। সেই সাথে দলের সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচও আছেন দারুণ ছন্দে। তাই সব মিলিয়ে আরও একটি জয়ের প্রত্যাশায় মাঠে নামবে স্বাগতিকরা। অন্যদিকে চলতি মৌসুমে মাত্র 6 ম্যাচে জয় পাওয়া বাস্তিয়া পার্ক দেস প্রিন্সেসে শেষ 30 ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি। তারপরও রেলিগেশন এড়াতে পিএসজির বিপক্ষে এই ম্যাচে জয় তুলে নিতে চাইবে অতিথিরা। 2030 সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হওয়ার লড়াইয়ে যৌথভাবে বিট করার ব্যাপারে একমত হয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। বৃহস্পতিবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাক্রি ও উরুগুয়ের নেতা তাবারে ভাস্কুয়েরেজের মধ্যকার দ্বিপক্ষীয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। 1930 সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে। সেবার আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পায় আয়োজক দেশটি। তাই শতবর্ষ পূর্তিতে প্রথম আসরের 2 ফাইনালিস্ট আবারও আয়োজক হতে পারে বিট করবে বলে একমত হয়েছে। este siglo se van a cumplir 100 años 2030 ফিফা বিশ্বকাপ আয়োজন করার জন্য উরুগুয়ে ও আর্জেন্টিনা একসাথে বিট করবে। কারণ শতবর্ষে পদার্পণ করতে যাওয়া সেই আয়োজনের আয়োজক হওয়াটা দুই দেশের জন্যই গর্বের বিষয় হবে। তাই আমরা সেই সুযোগটা হারাতে চাই না। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফায় দুর্নীতি নিয়ে চলমান অস্থিরতার মাঝে 150 দিনের জন্য ছুটিতে গেলেন ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের সভাপতি দেল নেরো। লাতিন আমেরিকান ফুটবলীয় পরাশক্তিদের প্রায় সবগুলো ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এমন সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি। গেল বুধবারই 45 দিনের ছুটি কাটিয়ে ফিরেছিলেন দেল নেরো। সেই রেশ কাটতে না কাটতেই আবার লম্বা ছুটিতে যাচ্ছেন তিনি। তার জায়গায় সহ সভাপতির দায়িত্বে থাকা অ্যান্তনিও কার্লোস নুনেস দা লিমা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। গেল বছরই ফিফা উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বেশ নড়বড়ে অবস্থাতেই রয়েছে সংস্থাটির ভাবমূর্তি। পাশাপাশি লাতিন আমেরিকান বেশ কয়েকটি দেশের ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধেও ওঠে একই অভিযোগ। তাই নিজেকে নিরাপদে রাখতেই আগে ভাগেই ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলাকালীন দেল নেরো দীর্ঘমেয়াদে ছুটি নিলেন। ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন নিষিদ্ধ হওয়া ইউরোপিয়ান ফুটবল বস মিশেল প্লাতিনি। বৃহস্পতিবার ফ্রান্সের প্রিয়া পত্রিকা এল একুইপেকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই নিশ্চিত করেন প্লাতিনি।
এর আগে সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ও প্লাতিনির মধ্যকার 2 মিলিয়ন সুইস ফ্রাঙ্কের অবৈধ লেনদেনের বিষয়টি প্রমাণ হয়। ফলে ফিফা এথিক্স কমিটি এই দুজনকে 8 বছরের জন্য নিষিদ্ধ করে। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ব্ল্যাটার ও প্লাতিনি। আর এমন নিষেধাজ্ঞার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্লাতিনি। কিশোরগঞ্জের কটিয়াদীতে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা। বিকেলে জেলার জালালপুর ইউনিয়নের ফেকারমার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা 16টি ঘোড়া অংশ নেয়। 2 পর্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বড় ঘোড়া বিভাগে প্রথম হয় নরসিংদীর শিবপুর এলাকার খোকনের ঘোড়া, আর ছোট ঘোড়া বিভাগে শিরোপা জিতে নেয় কটিয়াদী উপজেলার হালুয়াপাড়া গ্রামের 500 মিয়ার ঘোড়া। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান। প্রতি বছর শীত মৌসুমে এ ধরনের আয়োজন আরো বেশি করা হবে এমনটাই প্রত্যাশা করেন স্থানীয়রা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে হয়ে গেল ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। পুরনো ঐতিহ্যের সাথে তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি গ্রামবাসীদের বিনোদনের জন্য বেতাই গ্রামে জমজমাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঝিনাইদহ থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পৌষের মিষ্টি রোদে বেতাই গ্রামের খোলা মাঠে আয়োজন করা হয় ভিন্নধর্মী এক প্রতিযোগিতার। বর্তমানে বিলুপ্ত প্রায় গরুর গাড়ি নিয়ে দৌড় প্রতিযোগিতার আয়োজনে কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে তা নিয়ে শুরু হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা। নতুন প্রজন্মের কাছে এ দৃশ্য অচেনা মনে হলেও একসময় ব্যাপক জনপ্রিয় ছিল এই গ্রামীণ খেলাটি। বিলুপ্ত প্রায় এ ঐতিহ্যের সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহের সদর উপজেলায় আয়োজন করা হয় জমজমাট এ গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। দিনব্যাপী এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে বেতাই গ্রামে তৈরি হয় উৎসবের আমেজ। গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দূর দূরান্ত থেকে লোকজন জড়ো হয় মাঠে। খেলাটা খুব ভালো লাগতেছে, এখানে কোনোদিন আসিনি, প্রথম আসি। আমরা এই গরুর ভালোবাসি বিধায় এই জন্য আমরা এই মাঠে এসেছি এই গরুর দৌড় দেখার জন্য। আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, মাঠটাও ভালো হয়েছে, লোকজন মেলা এসে খুবই সুন্দর হয়েছে। সবাই আনন্দ পাচ্ছে, সবাই আসছে, ঐতিহ্য তুলে ধরছে। ঝিনাইদহের পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার মোট 16টি গরুর গাড়ির দল এবারের আসরে অংশ নেয়। অন্য সব প্রতিযোগীদের পেছনে ফেলে বিজয়ী হন বেতাই গ্রামের রান্নু বিশ্বাসের গরুর গাড়ি। সময় সংবাদ, ঝিনাইদহ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।